দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন নাভকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে যেখানে অর্ধেকের বেশি নারী, সেখানে দাঁড়িয়ে অনেকটা সামাজিক লোকলজ্জা কিংবা হীনমন্যতার দায়ে আজও আমরা আমাদের মলদ্বারে কোনো জটিলতা হলে চিকিৎসকের শরণাপন্ন হতে খানিকটা লজ্জাবোধ করি, অথচ এই নির্ভরতাই হতে পারে আপনার জীবনে বড় কোনো রোগের বহিঃপ্রকাশ। প্রিয় দর্শক, মলদ্বারে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে প্রাথমিক অবস্থায় একজন চিকিৎসককে দেখানোটা কতখানি জরুরি এবং কী কী ধরনের উপসর্গ হলে আপনি তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থার সুব্যবস্থাগুলোই বা কী কী রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে, আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার ফারহানা ইয়াসমিন, সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টার এবং ধানমন্ডি ইবনে সিনা হসপিটাল। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ ডক্টর অর্থি, আপনাকে স্বাগত। এবং খুব প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা শুরু করছি। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে মলদ্বারে কি কি ধরনের জটিলতাগুলো নিয়ে রোগীরা প্রাথমিক অবস্থায় আপনাদের শরণাপন্ন হচ্ছে? নিয়মিত রোগী দেখছেন, কোন কোন রোগগুলো বেশি পাচ্ছেন? আমার তো সব পেশেন্টরাই হচ্ছে মহিলাই বেশি, তো যারা আসেন বেশিরভাগই সমস্যা নিয়ে আসেন মলদ্বার ব্যথা নিয়ে আসেন বেশি, যেটাকে আমরা অ্যানাল ফিশার বলি। তাছাড়া মলদ্বারে রক্ত যাওয়া নিয়ে আসতে পারে, যেটা পাইলসের কারণে হতে পারে। এছাড়াও মলদ্বার ব্যথার অন্য কারণ যেটা পেরিয়ানাল অ্যাবসেস হতে পারে, ফিস্টুলা হতে পারে, এরকম নানাবিধ সমস্যা নিয়েই আমাদের কাছে রোগীরা উপস্থাপন করে। কিন্তু যখনই মলদ্বারে কোনো জটিলতা হয় আমরা ধরেই নিই সেটি পাইলস হয়েছে। এই যে পাইলস, সব রোগকে পাইলস ভাবার প্রবণতা কি কারণে আমাদের মাঝে এত বেশি? এটা কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? আসলে রোগীদের ভিতরে একটু পূর্ব ধারণা থাকে যে মলদ্বারে রক্ত গেলে বা মল ত্যাগের সময় যদি ব্যথা হয় সবই বোধহয় পাইলসে, কিন্তু আসল ব্যাপারটা এরকম নয়। মলদ্বারে রক্ত যাওয়ার অনেক কারণ আছে, সেটা অ্যানাল ফিশারের কারণে হতে পারে, পাইলসের কারণে হতে পারে, আবার যেটাকে আমরা পাইলস বা অর্শ বলি। তাছাড়া মলদ্বারে রক্ত যাওয়ার অন্যতম কারণ কিন্তু মলদ্বার ক্যান্সার, পায়খানা রাস্তার যে কোলোরেক্টাল ক্যান্সার, সেটাকেও কিন্তু অবহেলা করা যাবে না। কিন্তু রোগীদের ভেতরে একটা বদ্ধমূল ধারণা, যাই হোক তার ফিশার থাকুক, ফিস্টুলা, অ্যাবসেস থাকুক, সে এসেই বলে যে আমার পাইলসের সমস্যা। এটা আসলে আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মিসলিড করে। তো যাই হোক, পেশেন্টরা যাই প্রেজেন্ট করুক, আমাদেরকে দেখতে হবে তার কি সমস্যা, কিভাবে এখন অবস্থানটা কি পজিশনে আছে, এটা তো না দেখে বোঝা যাবে না। কোন কোন উপসর্গগুলো থাকলে আমরা বুঝবো যে পাইলস হয়েছে? পাইলসের আসলে বহিঃপ্রকাশটা কেমন হবে, কি করে একজন রোগী বুঝবেন? পাইলসের প্রথমেই যেটি হয় সেটি হচ্ছে রোগীরা বলে যে তার মল ত্যাগের সময় রক্ত যায়, বাথরুমের রাস্তা মলদ্বারটা ফুলে যায়, তারপর মল ত্যাগের সময় বা পায়খানাটা হওয়ার পর মনে হয় কিছু একটা বের হয়েছে। এইগুলো নিয়ে সাধারণত রোগীরা প্রেজেন্ট করে এবং আসল ব্যাপারটাও এরকম। যারা আসছে তাদের মধ্যে আমরা যদি ডেটা হিসেবে জানতে চাই যে পরিসংখ্যানটা কীরকম, যে প্রাথমিক অবস্থায় কতজন আসছে? আসলে প্রাথমিক যখন অল্প একটু সমস্যা থাকে, ওষুধ খেয়ে যে ভালো হয়ে যায়, বাথরুমটা নরম হলে ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে তো আর প্রাথমিক স্টেজে বেশি আসে না। আসে যেসব রোগীরা আমাদের কাছে আসে বেশিরভাগই অ্যাডভান্স স্টেজে, থার্ড স্টেজে, যে মলদ্বারের সমস্যাগুলো নিয়ে সহজেই ডাক্তারের কাছে যেতে চায় না, একটু শেকি ফিল করে, তো সে কারণেই দেখা যাচ্ছে রোগটা একটু অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়। কিন্তু এটা ডায়াগনোসিস করেন কি শুধুমাত্র এই ক্লিনিক্যাল এক্সামিনেশনে, নাকি বিশেষ কোনো পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে? না, প্রথমে যখন রোগীরা আসে আমরা তাদেরকে পরীক্ষা করি, আমার চেম্বারে যতটুকু দেখা যায় সেটা দেখি, তারপরে বাদবাকি যে পরীক্ষা লাগে, যেমন যদি তার সিগময়েডোস্কোপি লাগে বা অন্য কোনো সিমটম, যেমন পাইলসের সাথে শুধু রক্ত যাওয়া বললেও কিন্তু আমাকে আরো কিছু চিন্তা করতে হবে, যেমন তার বয়সটা কেমন, যদি 45 ইয়ার্সের বেশি এজ হয় এবং সাথে যদি রক্ত যাওয়ার সাথে যদি তার আরও কিছু সিমটম, যেমন অল্টারেশন অফ বাউল হ্যাবিট বলে, যে হঠাৎ করে তার বাথরুমের ধরনটা চেঞ্জ হয়ে গেছে, কখনো কঠিন কখনো পাতলা আম যাচ্ছে, তারপর তার ওয়েটলেস, আনএক্সপ্লেইনড ওয়েট লস হয়েছে, মানে এই ধরনের যদি কিছু আমরা যেটাকে বলি রেড ফ্ল্যাগ সিমটম, এই সিমটমগুলোর কথা বললে আমাকে অবশ্যই পাইলস চিন্তা করে রাখার আগে আমাকে একটা কোলোনোস্কোপি করে নিতেই হবে। আচ্ছা, মানে এই যে কোলোনোস্কোপিটার প্রতি আমাদের একটা ভীতগ্রস্ততা, যে আমাকে হয়তো একদম অজ্ঞান করে ফেলবে আর কখনোই আমার জ্ঞান ফিরবে না, একটা ভয়, এই ভয়ের জায়গা থেকে দেখা যায় 5 বছর 10 বছর কেটে যায় উপসর্গ নিয়ে কিন্তু পরীক্ষাটা করছে না। কিন্তু আসলে ব্যাপারটা এখন আর ওই পর্যায়ে নাই, এখন কোলোনোস্কোপি অনেক সেফলি, পেনলেসলি করা যায়। কার কার ক্ষেত্রে আসলে এই যে কোলোনোস্কোপির পরামর্শ দিচ্ছেন, এটা তো আসলে ডেইলি লাইফের রুটিনের একটি অংশ, কতদিন পর পর এবং কারা এই কোলোনোস্কোপির আওতাভুক্ত? শুধুই কি পাইলসের ক্ষেত্রে নাকি অন্য কোনো রোগীর? আমরা জানবো বিস্তারিত, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নাভকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয়
প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নাভকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টর স্পাইন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার ফারহানা ইয়াসমিন। ম্যাম, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে এই যে কোলোনোস্কোপির প্রতি আমাদের ভীতগ্রস্ততা আপনি একদমই অমূলক আশঙ্কা বলে উড়িয়ে দিয়েছেন এবং আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবং অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় আপনারা পরামর্শ দিয়ে থাকেন এবং অনেকের ক্ষেত্রে আসলে লাইফে কোনো না কোনো সময়ে এটা করার একটা সাজেশন থাকে। একটু জানতে চাই স্ক্রিনিংয়ের আওতাভুক্ত কারা হবেন? আমরা জানি এই কোলোরেক্টাল ক্যান্সারটা কিন্তু ফ্যামিলিয়াল, মানে ফ্যামিলিতে যাদের এই ক্যান্সারের হিস্ট্রি আছে, যেমন মা বাবা, মানে প্রথম ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলেন বা সেকেন্ড ডিগ্রি, যাদের ক্ষেত্রে যদি কারোর ফ্যামিলিতে হিস্ট্রি থেকে থাকে এবং তারও যদি কখনো ক্যান্সার প্রিভিয়াসলি ট্রিটমেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু সে এই আওতার ভিতরে কোলোনোস্কোপির এর ভিতরে আসবে। এবং যদি তার কখনো একটা কোলোনোস্কোপি করে পলিপ ধরা পড়ে এবং তার নিজের যদি পার্সোনাল হিস্ট্রি অফ আইবিডি থাকে, যেমন আমরা যেটা জানি আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজ, যেগুলো হচ্ছে প্রি ক্যান্সারাস লেশন, অনেক দিন থাকার পরে সেটাতে ক্যান্সার হতে পারে, মানে এই ধরনের যদি কোনো ডিজিজ কন্ডিশন থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে আমাকে স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে। আর তারপরেও স্ক্রিনিংয়ের ক্ষেত্রে যেটা মেন ফ্যাক্টর বয়স, যে সাধারণত যখন আমরা স্ক্রিনিংটাকে ওভারঅল ইনক্লুড করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু 45 ইয়ার্স এজ হলে যদি সে সিমটম এই কোলোরেক্টাল ক্যান্সার কে প্রতিহত করার জন্য আমরা কিন্তু তাকে কোলোনোস্কোপি অ্যাডভাইস করব। এই ক্যান্সার ডায়াগনোসিসের প্রক্রিয়ার মধ্যে কোলোনোস্কোপি একটা, কিন্তু ক্যান্সার নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু যেহেতু পাইলসে ছিলাম, পাইলস হয়েছে, আমরা ধরে নিই যে অপারেশন করতেই হবে। কাদের ক্ষেত্রে আসলে অপারেশন করার পরামর্শ থাকে এবং কোন ক্ষেত্রে আপনারা বলেন যে মেডিসিনের মাধ্যমে কিছুদিন তারা ওয়েট করে দেখতে পারে আসলে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হয় কিনা? যদি সে প্রথম আর্লি স্টেজে থাকে, আমরা তাকে আগে তার লাইফস্টাইল মডিফিকেশন করব। আর যদি সেডেন্টারি লাইফ ওয়ার্কার হয়, সেক্ষেত্রে তাকে আমি এক্সারসাইজের কথা বলবো, মানে মানে মোটামুটি ওভারঅল তাকে কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করতে হবে এবং তাকে আমি কিছু ড্রাগস অ্যাডভাইস করব। এখন অনেক ভালো ভালো ড্রাগস আছে, তো সেক্ষেত্রে এই জন্য আমরা যদি বলি আর্লি স্টেজে থাকে, আমরা আগে কিন্তু ইনিশিয়ালি তাকে ড্রাগস দিয়েই চেষ্টা করি। অনেকের প্রশ্ন থাকে অত্যাধুনিক কি প্রযুক্তি এসেছে যেটাতে আমরা খুব দ্রুত সবার মাঝে সুস্থ হয়ে যেতে পারি, কাজে ফিরে যেতে পারি। এখন কিছু মডার্ন টেকনিক আসছে যেটা মিনিমালি ইনভেসিভ, যেটাকে বলে মানে পুরা ওপেন করে না কেটে, মানে এত যে আগে যে কাটার কারণে যে রক্তপাত হতো, সেটাও রক্তপাতবিহীন অপারেশন সম্ভব কিন্তু এখন এই আমাদের এই মডার্ন টেকনিকের কারণে, মিনিমাল ইনভেসিভ টেকনিকের কারণে। একটু জানতে চাই যে লেজারটা তো সম্পূর্ণ অত্যাধুনিক একটি প্রযুক্তি, মানে এটার আসলে অ্যাডভান্টেজটা কি? এটা খুবই মিনিমাল ইনভেসিভ, কারণ কি যে একটা খুব স্মল ইনসিশন। কারণ আমরা আগে যেটা ওপেনে বলেন যেটা করা হতো, যে অংশটুকু বেড়ে যেত এবং যেখান থেকে ব্লিডিংটা আসতো সেটাকে বেঁধে কাটা হতো বাড়তি অংশটা, কিন্তু লেজারে কিন্তু সেটা করা হয় না। এখানে যে অত্যাধুনিক যে লেজার রে দ্বারা পাইলসের সাপ্লাইং যে ভেসেলটাকে ওটাকে পুড়ায় দেওয়া হয়, মানে খুবই মিনিমাল একটা ইনসিশন দিয়ে খুব মিনিমাল লেশন, মিনিমাল স্কার, এবং পরবর্তীতে তার অপারেশনের পরে লেস পেন এবং তার আর্লি রিভার্সাল টু ওয়ার্ক, মানে সে খুব দ্রুতই তার কাজে ফিরে যেতে পারে। এই কারণেই কিন্তু লেজারের জনপ্রিয়তাটা এত আসছে। এবং সেই সাথে লেজারের পাশাপাশি যদি আমি লঙ্গকে দাঁড় করে দিই, লঙ্গ তো একটা মেশিনের মাধ্যমে মাংসটা কেটে চলে যেটা করে আমরা স্টাপেল হেমোরাইডোপেক্সিটা করি, এটাতে ওই যে একই কথা, যেই ভেসেলটাই দায়ী এই পাইলসটাকে তৈরি করার জন্য, আমাদের সাবমিউকোজার মধ্যে যে ভাস্কুলার কুশনটা থাকছে সেটাকে স্ট্যাপলিং করে দেয়, মানে ওই সার্কুলেশনটাই কমায় দিচ্ছে। তাহলে একসময় তখন শ্রিঙ্ক করে যাচ্ছে আস্তে আস্তে, যে কারণে তখন আমার কিছু কাটারও প্রয়োজন হচ্ছে না। আমার মেনলি আমি স্ট্যাপল করে আমি যে ভাস্কুলার যে কুশনটা আছে ওইটাকে ভেসেলটাকে লাইগেশন করে নিয়ে, মানে এই যে দুটো চিকিৎসা পদ্ধতির কথা আমরা বলছি যে এখন অত্যাধুনিক লঙ্গ এবং লেজার পদ্ধতি, রোগীদের চয়েস থাকে নাকি আপনারা আসলে কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনারা সিদ্ধান্ত নেন যে কার ক্ষেত্রে কোনটা? এটা আসলে আমি বলবো যে একটু পার্সোনালাইজ করতে হবে, কারণ সব পেশেন্টকে বা যে স্টেজে থাকবে সবার ক্ষেত্রে এটা করাও যাবে না। এবং এই দুইটা অপারেটিভ প্রসিডিওর আসলে আমার মনে হয় সার্জন টু সার্জন ভ্যারি করে, এবং সার্জনের চয়েসও একটা ব্যাপার, এক একজন এক একটা করে পছন্দ করে। যেমন আমি কিন্তু ইনভেরিয়েবলি স্ট্যাপল হেমোরাইডোপেক্সি করে বেশি কমফোর্ট ফিল করি শুধুমাত্র আমি নিজে করে না, আমার পেশেন্টদের মানে বেনিফিট দিয়ে, পেশেন্টদের স্যাটিসফ্যাকশন দিয়ে। এই প্রশ্নটার পাশাপাশি আরেকটি প্রশ্ন রাখবো আপনার কাছে যে বাধাগ্রস্ত মলত্যাগ, এই যে বাধাগ্রস্ত মলত্যাগ হচ্ছে, এটার পিছনে আসলে সুনির্দিষ্ট কারণ কি এবং এটির জন্য আসলে সর্বাধুনিক কোনো চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা জানবো বিস্তারিত। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নাভকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টর স্পয়েন অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয়
প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাম, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে অনেকে মল ত্যাগ করতে বাধাগ্রস্ত হয় এবং তীব্র যন্ত্রণা ভোগ করেন এই মানুষগুলো। তাদের ক্ষেত্রে আসলে কি কারণে মল ত্যাগটা বাধাগ্রস্ত হচ্ছে এটা একটু জানবো এবং চিকিৎসা পদ্ধতির সুবিধা কি রয়েছে? এটা খুবই একটা কষ্টদায়ক সমস্যা বলা যায়, কারণ রোগীরা যখন এসে আমাদের কাছে এই সমস্যাগুলোই আপনি যেভাবে প্রেজেন্ট করছেন এভাবেই বলে যে বাথরুমে যাই, বাথরুম হয় না, অনেকক্ষণ প্রেশার দেওয়া লাগে তারপরেও হয় না, এবং ডিজিটেশন লাগে, চারপাশে চাপ দিয়ে করা লাগে। এবং এক্ষেত্রে যেসব কারণগুলো কাজ করে তার মধ্যে একটা তো কনস্টিপেশন থাকে। কনস্টিপেশনই তার দেখা যাচ্ছে এই ধরনের পেশেন্টগুলোর কনস্টিপেশন, দীর্ঘমেয়াদী কনস্টিপেশন একটা কারণ। তারপর আরও যেটা হয়, এটা যে শুধু সেডেন্টারি যারা তাদের ক্ষেত্রে হচ্ছে এমন কিন্তু না। আমাদের কাছে গ্রামের যেসব মহিলারা আসে যারা কিন্তু খুবই হার্ড ওয়ার্কিং, তারপরেও কিন্তু তাদের এই প্রবলেমটা হচ্ছে যে না, বাথরুম হতে চায় না, অনেক প্রেশার দেওয়া লাগে এবং ম্যানুয়ালি হাত দিয়ে ইভাকুয়েশন করা লাগে। করার পরে মনে হয় যে ঠিকভাবে বাথরুমটা ক্লিয়ার হয়নি এবং সবসময় তার পেটের মধ্যে একটা গ্যাসিয়াস একটা ডিসকমফোর্ট থাকে, মনে হয় যে বাথরুম তার কোয়ালিটি অফ লাইফটাই খুব হ্যাম্পার্ড হয়ে যায়। কজের ভিতরে কনস্টিপেশন একটা কারণ, আর কিছু আসলে ফিমেলের কজের মধ্যে যেটা রেক্টোসিল হতে পারে, যে রেকটাল ওয়ালটার সামনের দিকে যে ইনভ্যাজিনেশন, ভ্যাজাইনাল ওয়ালের দিকে ইনভ্যাজিনেশন হয়ে গেছে। আবার রেকটাল প্রোলাপস, ইন্টারনাল প্রোলাপসও একটা কারণ, যে রেকটামের যে মিউকোজাল যে সারাউন্ডিং সেইটা ভেতরের দিকে ঝুলে যায়। তো সেই কারণে প্রেশার যখন দেয় দেখা যাচ্ছে যে ওটা আরও ইনওয়ার্ড, যে স্টুলটা ওর ভিতর এনট্র্যাপড হয়ে থাকে। এই ধরনের কিছু স্ট্রাকচারাল কজ ছাড়াও আসলে বেশিরভাগ অনেক কজই হচ্ছে ফাংশনাল। আচ্ছা, ফাংশনাল কজটাই কিন্তু ওডিএস এর বেশি থাকে, যে কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। তারপরেও এই যেই সমস্যা কজগুলোর কথা বললাম, এগুলো যদি আমরা তার ওই লাইফস্টাইল মডিফিকেশান বা তার খাদ্যাভ্যাস চেঞ্জ বা তার কনস্টিপেশনকে রিমুভ করে যদি আমি দূর করতে না পারি, তখন তো আমাকে আর স্ট্রাকচারাল কজটা যদি আমাকে আইডেন্টিফাই হয়, যেটা বললাম ওই যে রেক্টোসিল বা যদি রেকটাল ইন্টারসাসেপশন এইগুলো থাকে, তবে পেলভিক ফ্লোর প্রোলাপস, এগুলো ডিসফাংশন একটা কজ। অনেক সময় পেলভিক ফ্লোরে তো অনেক মাসেল থাকে, সবগুলোরই কিন্তু কোঅর্ডিনেশন দরকার বাথরুমটা হওয়ার জন্য। ওর ভিতরে যদি কোনো ডিসসিনার্জিয়া থাকে, তো সেটার ক্ষেত্রে আমরা আর সার্জারিতে যাই না, তখন আমরা তাকে বায়োফিডব্যাক, যে তাকে ব্যায়ামের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে। কিন্তু যদি স্ট্রাকচারাল কোনো কজ, যেমন যে রেক্টোসিল বা ইন্টারসাসেপশন, যেগুলো আমাকে কারেকশন লাগবে সার্জারিতে, তখন তো আমাকে সার্জারি অ্যাডভাইস করতেই হবে। এই যে সার্জারিটা করা হয়ে থাকে, আমরা কিন্তু অনেকে জানি, মোটামুটি বিং এ ফিজিশিয়ান, আমি একটু আপনার কাছে উৎসাহী জানতে যে স্টার অপারেশন বাংলাদেশে অ্যাভেলেবল কিনা, অনেকেই জানতে চায়, এটা অনেকের কৌতূহল। না, স্টার যেটা, এটা আমরা ওই যে লঙ্গর মতোই, ওটাও আমরা একটা মেশিন দিয়ে স্টাপেলড হেমোরয়েডোপেক্সিতে যেমন মেশিন দিয়ে করি, এখানেও একটা জায়গায় দুইটা মেশিন লাগতেছে, দুইটা দিয়ে আমরা যে প্রোলাপসটা হচ্ছে ওই পার্টটাকে কেটে আনি। এখন স্টার কিন্তু একটা খুবই বলা যায় যে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফর রেক্টোসিল অ্যান্ড ইন্টারনাল রেকটাল প্রোলাপস যেটা হচ্ছে, তার জন্য কিন্তু মোটামুটি ওয়াইডলি একটা অ্যাকসেপ্টেড প্রসিডিওর, এবং এটা নিয়ে আমার অনেক রিসার্চও আছে এবং আমিও স্টার্টটা করি এই ওডিএস এর জন্য। এখন একেবারে যে এর রেজাল্টটা খারাপ এটা বলা যায় না, কিন্তু আসলে ওডিএস রোগটাই এরকম, পেশেন্টদের কেন যেন স্যাটিসফাইড করা যায় না, যে চিকিৎসাই দেওয়া হয় তারপরে আবার বলে যে না, আমার সে এখন আবার আগের মতো। মেন কথা ওকে তাকে আমাকে মোটিভেট করতে হবে। তাকে ওই অপারেশন আমি যেটাই করি, স্টার করি, ইন্টারনাল ডিলমসও করা যায় ইন্টারসাসেপশনের জন্য, ভেন্ট্রাল ভিএমআর করা যায়, যেটাই করি তাকে আমাকে কাউন্সিলিং করতে হবে, এবং অপারেশনের পরেও আমাকে তাকে যে ফিডব্যাকটা, বায়োফিডব্যাক বলেন বা ফিজিক্যাল এক্সারসাইজ, কিগেলস এক্সারসাইজ, যেটা ওই এক্সারসাইজের দিকে তাকে আমাকে বেশি কনসেন্ট্রেট করতে হবে। এই জায়গাটাতে যেমন ফিজিশিয়ানের ভূমিকা রয়েছে, পাশাপাশি ব্যক্তির নিজেরও ভূমিকা রয়েছে। নিজেকেও যথেষ্ট মানসিকভাবে শক্তিশালী হতে হবে, মোটিভেটেড না করতে পারে, আমার সার্জারি কোনো 100% বেনিফিট দিতে পারবে না। আরেকটি প্রশ্ন রাখবো যে কনস্টিপেশন থেকে আমরা বললাম পাইলস হচ্ছে, বারবার মল ত্যাগ করার ওই যে প্রেসারটা দেওয়ার কারণে পাইলস হচ্ছে, আবার কনস্টিপেশন থেকে দেখা যায় এনাল ফিশার হয়ে গিয়েছে, মলদ্বার ফেটে গিয়েছে। তো কনস্টিপেশন একটা ফ্যাক্টর যেটা আসলে মলদ্বারের অনেকগুলো রোগকে বাড়িয়ে তোলার কারণ। তাহলে কনস্টিপেশন না হওয়ার জন্য আমরা যদি একটু খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করতে চাই, কনস্টিপেশনের মূল কারণটা কি? আমাদের খাদ্যাভ্যাস, যেখানে আমার খাদ্যে আমার হাইড্রেশন ঠিক মতো হচ্ছে না, আমার পানি শূন্যতা থাকছে এবং আমার লেস ফাইবার ইনটেক হচ্ছে। কারণ কনস্টিপেশনটা হচ্ছে কেন,
আমার বাউলটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, বাউলের ভেতর আমার মানে স্টুল যেটা বের হবে সেখানে ফাইবার কন্টেন্ট থাকছে না, আমরা আসলে ওয়াটার ফাইবার থাকছে সমৃদ্ধ না। খাবার কোনগুলোকে বলবো যেগুলো খাবে আসলে রোগীরা কনস্টিপেশন দূর করার জন্য? ফাইবার সম্পূর্ণ আমাকে খাবার খেতে হবে, যেমন ভেজিটেবল, শাকসবজি, পামকিন, ফ্রুটসের ভেতরে পাকা ব্যানানা, পাকা কলা, এগুলা বেশি করে খেতে হবে। আঁশযুক্ত খাবার যেমন পেয়ারা, যেটাতেই আঁশ থাকবে ওই খাবারগুলো, বেল বা ওইগুলো আমাদেরকে বেশি করে খেতে হবে। অনেকে দেখা যায় মলত্যাগ করছে, তীব্র জ্বালাপোড়া, অসম্ভব যন্ত্রণা, এবং সেখান থেকে মাঝে মাঝে রক্ত বেরিয়ে আসছে। এই সমস্যাটা নিয়ে মনে হয় সবচেয়ে বেশি রোগীরা আপনাদের শরণাপন্ন হয়। আসলেই এই তাই। সমাধান কি একটু জানতে চাই। আসলে প্রথমে যখন এরকম সমস্যাগুলো শুধু ওই যে মল ত্যাগের সময় যে ব্যথা মনে হচ্ছে, যে যখন স্টুলটা পাস করে চিড়ে যায়, কাছে চিড়ে গেলে সেটা লুজ যেরকম মোশন হয়, হলেও যন্ত্রণা ভোগ করে। হ্যাঁ এটা তো অ্যানাল ফিশার, মানেটা আসলে কি, ওই যে আমাদের অ্যানাল ক্যানেলের ওখানে যে স্কিনটা থাকে, মিউকাসটা থাকে, খুবই পর্দাটা খুবই পাতলা, সফস্টিকেটেড। এখন একটা হার্ড স্টুল যখন ওটা দিয়ে পাস করে সেটাও যেমন চিড়ে যেতে পারে, আবার লুজ স্টুল মানে বারবার যেটা হচ্ছে ডায়রিয়াতে, সেখানেও মানে এক্সেসিভ ফোর্সের কারণে ওটা তখন চিড়ে যে একটা আলসার বা ক্ষত তৈরি হচ্ছে। তো ক্ষত থাকলেই তখন আবার যখন স্টুল পাস করবে তার তখন ব্যথা হবে এবং অ্যানাল ফিশার তৈরি হবে। তো সেই ক্ষেত্রে পেশেন্টরা যখন প্রাথমিক পর্যায়ে বলে যে অল্প কিছু দিনের হিস্ট্রি দেয়, আমরা সাধারণত ফিশারটাকে 2 ভাগে ভাগ করতে পারি, অ্যাকিউট যেটা 6 সপ্তাহ কম, আর ক্রনিক যখন 6 সপ্তাহের বেশি। তো অ্যাকিউট হলে আমরা প্রথমেই তাকে কনজারভেটিভ দিয়ে ট্রাই করি। তার ওই একই কথা, আবার খাদ্যাভ্যাস চেঞ্জ করা, লাইফস্টাইল চেঞ্জ করা, পানি বেশি করে খাওয়া, ফাইবার বেশি করে খাওয়া, যাতে বাথরুমটা হার্ড না হয়, এবং একটা রেগুলার বাউল হ্যাবিট মেনটেন করা। আচ্ছা, মানে দৈনিক নির্দিষ্ট সময়ে বাথরুমটা ত্যাগের অভ্যাস করা, এবং বাথরুমের যে আর্জ যখন আসে, বাথরুম আমরা অনেক সময় কিন্তু যারা ওয়ার্কিং ওম্যান তারা কি করে, যে বাথরুমের চাপ আসলে ওই সময়টা চেপে রাখে, তখন কি হয়, তার ওই জিনিসটা কনস্টিপেটেড স্টুল তৈরি হয়, আবার কনস্টিপেশন হয়, তখন কনস্টিপেশন থেকে ফিশার হয়, আর ফিশারে কনস্টিপেটেড স্টুল থাকলে তো ওটা সারতে দিবে না, মানে এইভাবে সাইকেল ওয়াইজ চলতেই থাকে। সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আসলে আমরা তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেই, আবার ওখানে লাগানোর জন্য কিছু টপিক্যাল অ্যাপ্লিকেশন দেই, অয়েনমেন্ট আছে, ক্রিম আছে, মানে যাতে হিলিং হতে সাহায্য করে। একদম আলোচনা শেষ প্রান্তে আপনার কাছে 1 মিনিট জানতে চাই যে এই যে এত এত রোগের কথা বললাম, সবকিছু প্রতিরোধে যাতে দ্রুত সময়ের মাঝে চিকিৎসকের কাছে যায় কিংবা ডায়াগনোসিস করে, এই উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে আপনার? আসলে দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ, যে পাইলস রোগটাই রোগীদের মাঝে এমনভাবে ঢুকে থাকে যে মলদ্বারে রক্ত গেলেই বোধহয় পাইলস। তো পাইলস এবং আইবিএসটাও কিন্তু খুবই মিসলিড করে। অনেকের যে মলদ্বার ইয়ের সাথে, রক্তের সাথে কিন্তু আমও যায়, সেই আম যাওয়াটাকেও কিন্তু স্বাভাবিকভাবে অনেকে ধরে নেয় না, অনেকেই না, শুধু ফিজিশিয়ানের কাছে গেলেও কিন্তু অনেক সময় যে এটা আইবিএস বলে চিকিৎসা দিয়ে অনেক দিন দেখা যাচ্ছে সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু তিনি কিন্তু পারেন একটা এই ক্যান্সারকে এক্সক্লুড করার জন্য একটা কোলোনোস্কোপি কিন্তু করতে পারেন। আর বিশেষ করে তার সাথে যদি ওই যে আগেই বলছি যে রেড ফ্লাগ সিমটম যেগুলা, তার যদি ওয়েট লস থাকে, আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া থাকে, এবং যদি ওই সাথে রক্ত যাওয়া বা ওই আমের ভাব থাকে, তখন কিন্তু কোলোনোস্কোপি তার জন্য আমি বলবো মাস্ট। মলদ্বারে রক্ত যাওয়া মানেই সবসময় পাইলস না, এবং সেটাকে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং চিকিৎসকের উপদেশ মতো ঔষধ বা যে এই পরীক্ষা নিরীক্ষা দেয় ওইভাবে মেনে চলাই আমার মনে হয় ভালো হবে। একদম আলোচনা শেষ প্রান্তে ম্যাম, আপনাকে আন্তরিক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটা দর্শককে সচেতন করবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং চ্যানেল 9কে এবং এত সুন্দর একটা প্রোগ্রাম যারা অর্গানাইজ করছে নাফকো ফার্মাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ঠিক আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কথার রেস ধরে আরও একটিবার বলতে চাই যে সমস্যা হয়েছে তাতে কোনো কিছু আসলে জটিলতা নয়। জটিলতা তখনই হবে যখন আপনি প্রাথমিক অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে চাইবেন না, কিংবা এই বিষয়টিকে খানিকটা লজ্জা কিংবা হীনমন্যতার দায় ভিতরের মাঝে গুটিয়ে রাখবেন। তখন হতে পারে আপনার শরীরে বড় করে রোগের বহিঃপ্রকাশ হিসেবে এটি প্রাথমিক অবস্থা ছিল, যেটি আপনি আসলে গুরুত্ব দেননি। তাই আর্লি স্টেজে অবশ্যই চিকিৎসকের কাছে যান এবং চিকিৎসকের দেওয়া পরামর্শগুলোর প্রতি আস্থা রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 9-এর সাথেই থাকুন।